হ্যালো। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। So we'll discuss about bacteriology. We know bacteriology is the study of bacterial anatomy, physiology, and pathogenesis and disease caused by bacteria. Okay, this is the bacteriology. And what about bacterial anatomy? ব্যাকটেরিয়া কাকে বলে, ব্যাকটেরিয়াম কাকে বলে? দুইটা একই জিনিস। ব্যাকটেরিয়া হলো প্লুরাল আর ব্যাকটেরিয়াম হলো সিঙ্গুলার। ওকে, তাহলে the bacterium is a unicellular prokaryotic microorganism. The name derived from Greek bacterium, mean small star. So this is a very critical definition, I think. So you can just say that the bacterium is the singular form of bacteria which is unicellular prokaryotic microorganism. This is enough. Okay. তাহলে ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়াম কাকে বলে? ব্যাকটেরিয়াম হলো ইউনিসেলুলার প্রোক্যারিওটিক মাইক্রো অর্গানিজম। ক্লিয়ার? আমরা একটু ক্লাসিফিকেশন নিয়ে যদি আলোচনা করতে চাই, হোয়াট অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন? ব্যাকটেরিয়াল morphologically, bacteria are morphologically classified into coccus, bacillus, spirochetes and vibrio. Okay, so coccus বা কক্কাই বলি আমরা, coccus অথবা কক্কাই, they are rounded on the basis of their arrangement. Coccus may be 4 or 5 types. তো সেটা আমরা বলতে পারি মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস। এছাড়া আরো অনেক ভাবে ভাগ করা যায়, মানে সাইজ শেপ অনুযায়ী বা তাদের সাইজ শেপ অনুযায়ী তো 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো কক্কাস, ব্যাসিলাস, স্প্যারোসেটস এন্ড ভিব্রিও। কক্কাসকে আমরা ভাগ করতে পারি তাদের অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী, যেমন যারা সিঙ্গেল থাকে, হয়তোবা একটা সিম্পল একটা সিঙ্গেল ব্যাকটেরিয়াল স্টাফ, তাকে আমরা মনোকক্কাস বলি, দে রিমেইন ইন সিঙ্গেল। ওকে, যেমন হলো মাইক্রোকক্কাস ফ্লেভাস, এটা হলো সিঙ্গেলই থাকে। ডিপ্লোকক্কাস যেমন হলো নাইজেরিয়া গনোরি, এগুলো হলো দেখবা যে সবসময় জোড়ায় জোড়ায় থাকে, মানে পাশাপাশি দুইটা একসাথে থাকে, ডিপ্লোকক্কাস। দে রিমেইন ডাবল। ওকে, স্টেপ্টোকক্কাস হলো স্টেপ, মানে একটার পিছনে একটা করে অনেক লম্বা একটা স্টেপের মতো তৈরি করে, ফিতার মতো। আর স্টাফাইলোকক্কাস হলো আঙ্গুরের থোকার মতো থাকে, দে রিমেইন ইন ক্লাস্টার। ওকে, সো আমরা কক্কাসকে আবার ভাগ করতে পারি মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এন্ড স্টাফাইলোকক্কাস। ঠিক আছে। আর ব্যাসিলাস হলো যে সকল ব্যাকটেরিয়া গুলো হলো তোমার রড শেপ, এদেরকে আমরা ব্যাসিলাস বলি। দে আর ইলংগেটেড রড লাইক ব্যাকটেরিয়া, যেমন ইকোলাই। ইকোলাই হলো আমাদের ব্যাসিলাসের এক্সাম্পল। স্পাইরোসেটস হলো মানে যারা স্পাইরালের মতো থাকে, আমরা স্পাইরাল খাতা বলি, যে যে দেখবা যে একটা স্পাইরাল পেঁচানো পেঁচানো, ভেরি গুড, পেঁচানো পেঁচানো একটা রিং এর মতো যে রিংটার লাগানো থাকে, এটাকে আমরা স্পাইরাল বলি মেনলি। তো স্পাইরোসেটস মানে স্পাইরাল শেপে যে ব্যাকটেরিয়া গুলো আমরা দেখবো, এদেরকে আমরা স্পাইরোসেটস বলি, যেমন ট্রিপোনেমা প্যালিডা। ওকে, আর বিব্রিও হলো কমা শেপের ব্যাকটেরিয়া গুলোকে আমরা বিব্রিও বলি, যেমন বিব্রিও কলেন। ওকে, এইটা আমরা কয়েকটা ফিগার দেখলে বুঝতে পারবো। এখানে ফিগার গুলা একটু দেখো, যে এখানে দেখো যে এ তে দেখো ব্যাকটেরিয়া গুলো হলো মানে সিঙ্গেল 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 আছে, তাই না? এদেরকে আমরা বলি হলো তোমার মনোকক্কাস। আর বি গ্রুপটা কি, দুইটা ব্যাকটেরিয়া পাশাপাশি আছে, এদেরকে আমরা বলি ডিপ্লোকক্কাস। ওকে, ডিটা হলো স্টেপ অনুযায়ী আছে, স্টেপ্টোকক্কাস। স্টেপ মানে লম্বা, একটার পিছনে একটা লাগানো থাকে। স্টেপ্টোকক্কাসের ক্ষেত্রে এরকম হয়। আর স্টাফিলোকক্কাস ব্যাকটেরিয়া গুলো হলো সবসময় ক্লাস্টার আকারে থাকে। ওকে, মানে আঙ্গুরের থোকা যেরকম থাকে, সি এটা। আর ব্যাসিলাস দেখো, ই ই ব্যাকটেরিয়াটা ব্যাসিলাস। ওকে, ব্যাসিলাস, এইচ ব্যাসিলাস, হ্যাঁ। তারপরে জিটা ব্যাসিলাস। আবার দেখো কিছু ব্যাকটেরিয়া হলো তোমার কমা স্পাইরালের মতো আছে, এখানে যে কে এগুলো স্পাইরাল লাগান না, স্পাইরাল স্পাইরাল শেপ, এদেরকে আমরা বলি স্পাইরোসেটস। ওকে, আর আর এল এন্ড এমটা দেখো, এটা এমটা পুরোপুরি দেখতে কিসের মতো, বিব্রিও বা কমার মতো দেখা যায়। কমা মানে উপরে এক মাথা মোটা আর এক মাথা চিকন, এদেরকে আমরা বলি বিব্রিও। ওকে, এইটাকে আমরা বিব্রিও বিব্রিও বলে থাকি, অথবা কমা শেপের বাইরে ব্যাকটেরিয়া। সো আমরা মরফোলজিক্যালি
ব্যাকটেরিয়াকে ভাগ করতে পারি অনলি 4 টাইপস: কক্কাস, ব্যাসিলাস, স্পাইরোসিটস এন্ড ভিব্রিও। কক্কাসকে আবার ভাগ করা যায় মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এন্ড স্টাফাইলোকক্কাস। এই 4 ভাগে আবার ভাগ করা যায়। ওকে, তাহলে 4 মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। এখান থেকে একটা কোশ্চেন হয় যে ডিফাইন ব্যাকটেরিয়া এন্ড ক্লাসিফাই ব্যাকটেরিয়া অন দেয়ার বেসিস অফ মরফোলজি, বা ক্লাসিফাই ব্যাকটেরিয়া অন দ্য বেসিস অফ মরফোলজি এভাবে বলতে পারি, বা রাইট ডাউন দ্য মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া এভাবে বলা হয়। ঠিক আছে, আবার গ্রাম স্ট্রেনের উপর ভিত্তি করে ভাগ করা যায় হলো 2 টাইপস, যেমন গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। এটা হলো ব্যাকটেরিয়াল সেল ওয়ালের উপর ডিপেন্ড করে করা হয়। কিছু ব্যাকটেরিয়াল সেল ওয়াল অনেক মোটা হয়, কিছু ব্যাকটেরিয়াল সেল ওয়াল অনেক পাতলা হয়। মোটা সেল ওয়াল কন্টেনিং যে ব্যাকটেরিয়া গুলো আছে তাদেরকে আমরা বলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যে সকল ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা পাতলা তাদেরকে বলি আমরা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, আর যখন আমরা এটাকে স্টেন করি, সেই স্টেনে প্রাইমারি স্টেনটাই থাকে হলো গ্রাম পজিটিভ এর ক্ষেত্রে, এই জন্য এদেরকে দেখলে ভায়োলেট কালারের মনে হবে। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলো যেহেতু সেল ওয়াল পাতলা, এদেরকে দেখতে তোমার রেড কালার মনে হবে, মানে কাউন্টার স্টেনিং এর কালার নেবে। আমরা জানি প্রাইমারি স্টেনিং কি, কাউন্টার স্টেনিং কি। আমরা যখন তোমার পড়ছিলাম, কি বলে এটাকে, ওই টার্মিনোলজিতে আমরা প্রাইমারি স্টেনিং বললাম এবং কাউন্টার স্টেন বললাম। প্রাইমারি স্টেন হলো যেই কোনো আমরা যখন ব্যাকটেরিয়াকে কালারিং করি ব্যাকটেরিয়া ডিফারেন্সিয়েশনের জন্য, প্রথমে যে কালারটা অ্যাপ্লাই করি ওই কালারকে বলা হয় প্রাইমারি স্টেন। আর পরবর্তীতে আমরা যখন ডিকালারাইজ করে ফাইনালি আরেকটা কালার ইউজ করি, হুম, 2টা কালার যদি কোনো স্টেনে ব্যবহার হয়, শেষে যে কালারটা দেই সেই কালারটাকে বলে আমরা কাউন্টার স্টেন। আর কাউন্টার স্টেন আমরা সবসময় রেডিশ ম্যাটেরিয়ালস গুলো ইউজ করি গ্রাম স্টেনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা এখানে রেড কালারের যে ব্যাকটেরিয়া গুলো পাবো, এই ব্যাকটেরিয়া গুলাকে আমরা বলবো হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। স্যার এটা স্লাইড কেন দেখা হয়, যাচ্ছে কিভাবে হয়, না। সেটা আমরা পরে ব্যাখ্যা করছি। আপাতত মনে রাখো যে গ্রাম স্টেনের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে 2 ভাগে ভাগ করা যায়, একটা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। ওকে, এই ব্যাকটেরিয়া গুলো আমরা মাইক্রোস্কোপের নিচে ভায়োলেট কালার পাবো, ওগুলোকে বলবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যে ব্যাকটেরিয়া গুলোকে আমরা পাবো হলো কি পিঙ্ক কালার অথবা রেড কালারের, এটাকে আমরা বলবো গ্রাম নেগেটিভ। ঠিক আছে, ওকে। অন দ্য বেসিস অফ অ্যাসিড ফাস্ট স্টেনিং, আমরা অ্যাসিড ফাস্ট কিছু কিছু ব্যাকটেরিয়াকে যদি আমরা অ্যাসিড দিয়ে ডিকালারাইজ করার চেষ্টা করি, হ্যাঁ, অ্যাসিড দিয়ে ওয়াশ করার চেষ্টা করি, কিছু ভাইরাস কিছু ব্যাকটেরিয়া ওয়াশ হয়, কিছু হয় না। যারা যে সকল ব্যাকটেরিয়া অ্যাসিড খায় না তাদেরকে আমরা বলি অ্যাসিড ফাস্ট, বা অ্যাসিড যে সকল ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকতে পারে না সে সকল ব্যাকটেরিয়াকে বলে আমরা অ্যাসিড ফাস্ট। ওকে, অথবা যে সকল ব্যাকটেরিয়ার স্যার সেল স্লাইড মেমব্রেনের ভিতরে অ্যাসিড ঢুকতে পারে না সেই সকল ব্যাকটেরিয়া গুলোকে আমরা বলি অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। ক্লিয়ার? যেমন মাইক্রোব্যাকটেরিয়াম স্যার টিউবারকুলোসিস, প্রেজেন্টেশনটা এখানে স্টপ এক হয়ে ধরনের গেছে স্যার। স্ট্রাকচার আছে খুবই। স্যার হ্যালো, স্লাইড দেখা যাচ্ছে না স্যার। স্যার লাইট দেখা স্লাইডটা যাচ্ছে না? দেখা যাচ্ছে না স্যার। না স্যার। লাইট দেখা যাবে না কেন? লাইট না দেখা যাচ্ছে। স্যার স্লাইড শেয়ারটা মনে হয় অফ হয়ে গেছে স্যার। আচ্ছা, অফ হবে কেন? আমি তো এটা দিয়ে রাখছি, দেখি, ট্রাই। স্যার যে কি যেন কমপ্লেন করলো না, তখন দেওয়া ছিল, তারপর মেবি ওটা অফ হয়ে গেছে। না, ইউনিভার্সিটির মেইল আইডি ব্যবহার করে করা তো ঝামেলা হয়ে যাচ্ছে। আই থিঙ্ক ইউনিভার্সিটি আইডি প্রো, ওদের যে আইডিতে আছে। হ্যাঁ, স্লাইড চলে এসেছে। জি স্যার। জি স্যার, এখন আসছে স্যার। তাহলে আমরা বলছি যে অন দ্য বেসিস অফ দেয়ার অ্যাসিড ফাস্টনেস আমরা ব্যাকটেরিয়া গুলোকে ভাগ করতে পারি অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস অথবা নন অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস। ঠিক আছে, যে সকল ব্যাকটেরিয়া গুলো হলো আহ কি বলে, যে সকল ব্যাকটেরিয়া গুলো নর্মালি অ্যাসিড, যে সকল ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকতে পারে না সেই সকল ব্যাকটেরিয়া গুলোকে আমরা বলি হলো অ্যাসিড ফাস্ট। ফাস্টিং যেমন আর কি, না খেয়ে থাকা আর কি, এভাবে বলা যায়, এভাবে মনে রাখার জন্য বলছি।
সেক্ষেত্রে আমরা বলি অ্যাসিড ফাস্ট, যে সকল ব্যাকটেরিয়া গুলো নর্মালি অ্যাসিড ইনটেক করে না, তাদের সেল ওয়ালটা এমন ভাবে তৈরি, হ্যাঁ, মানে লিপিডের একটা মোটা লেয়ার থাকার কারণে সেই লেয়ারের ভিতরে অ্যাসিড আর প্রবেশ করতে পারে না। এই সকল ব্যাকটেরিয়া গুলোকে আমরা অ্যাসিড ফাস্ট বলি। আর যে সকল ব্যাকটেরিয়া তোমার ইজিলি অ্যাসিড ইনটেক করতে পারে সে সকল ব্যাকটেরিয়া বলি নন অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস বা নন অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, যেমন হলো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, ইকোলাই, হ্যাঁ, মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া হলো আমাদের নন অ্যাসিড ফাস্ট। আর অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার পরিমাণ খুবই কম, মাইক্রোব্যাকটেরিয়াম সিরিজ গুলো দেখা যাচ্ছে অ্যাসিড ফাস্ট হয়ে থাকে। অন দ্য বেসিস অফ স্পোর ফর্মেশন, স্পোর ফর্মেশনের উপর আমরা ব্যাকটেরিয়াকে ভাগ করতে পারি আবার দুই ভাগে। কিছু ব্যাকটেরিয়া স্পোর ফর্ম করতে পারে, কিছু ব্যাকটেরিয়া স্পোর ফর্ম করতে পারে না। এখন স্পোর কি জিনিস? স্পোর হলো আলটিমেটলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইন্টারনাল একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার থেকে পরবর্তীতে আবার ব্যাকটেরিয়া পরিণত হতে পারে। ওকে, এটা একটা সার্ভাইভিং স্ট্রাকচার। এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার ব্যাকটেরিয়ার, কারণ স্পোর যাদের থাকে তারা হাইলি প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। তার মানে হলো স্পোর থাকা মানে হলো ওই ব্যাকটেরিয়া তুমি যতই কিল করার চেষ্টা করো খুব সহজে কিল হবে না। যেমন স্টারলাইজেশন পদ্ধতিতে আমরা 121 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি অ্যাপ্লাই করি, হ্যাঁ, অটোক্লেভের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে তোমার স্পোর গুলা ড্যামেজ হয়। আর স্পোর ড্যামেজ হওয়া ছাড়া আমরা বলতে পারি না যে কোনো কিছু জীবাণুমুক্ত হলো। যেমন সার্জিক্যাল যে কোনো ইনস্ট্রুমেন্ট আমরা যদি বয়েলিং করি তাহলে জীবাণুমুক্ত হয়ে যায়, বাট আমাদের করতে হয় স্টারলাইজেশন, অটোক্লেভ করতে হয়, অথবা হট এয়ার ওভেনে ম্যাটেরিয়ালস গুলো দিতে হয়। কারণ হলো শুধু ক্লিন হলে হবে না, জীবাণু ধ্বংস হলো ঠিক আছে, কিন্তু যদি স্পোর থেকে থাকে তাহলে সেটা বয়েলিং এ জীবাণুটা ধ্বংস হবে না, ব্যাকটেরিয়া গুলো ধ্বংস হবে না। যার কারণে আমরা অটোক্লেভ, হট এয়ার ওভেন, টিন্টালাইজেশন, অনেক অনেক মেথড ব্যবহার করি স্টারলাইজেশনের জন্য। ট্রাই টু কিল অনলি স্পোর্স, মাইন্ড ইট। সো ব্যাকটেরিয়া গুলা তাদের স্পোর ফর্মেশনের কারণে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া আর একটা হলো নন স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া কারা? যে সকল ব্যাকটেরিয়া স্পোর ফর্ম করতে পারে, যেমন কলস্ট্রিডিয়াম স্পেসিস, ব্যাসিলাস স্পেসিস। খেয়াল রাখবা যে দুইটা বড় স্পেসিসের ব্যাকটেরিয়া গুলো সবসময় স্পোর ফর্ম করতে পারে, এটা হলো ব্যাসিলাস আর একটা হলো ক্লোস্ট্রিডিয়াম। যেমন ক্লোস্ট্রিডিয়াম টিটেন। আমরা খেয়াল করছো কিনা যে আমরা যদি তোমাদের কোনো জায়গায় কেটে যায়, পুরাতন কোনো প্যারেক ঢুকে যায়, তাহলে আমরা কি করি? আমরা হলো সেখানে টিটেনাস, টিটি, হ্যাঁ, টিটি অথবা টিআইজি এটা ব্যবহার করি, টিটেনাস ইমিউনোগ্লোবুলিন অথবা টিটিভি, টিটেনাস টক্সয়েড ব্যবহার করি। ইনজেকশন দিয়ে দিতে হয় খুব তাড়াতাড়ি। কারণ হলো আসলে যদি উম, কাটা গেছে এই কারণে আমাদের যে ইনজেকশন দিতে হবে তা কিন্তু না। কেটে গেলে ইনজেকশন না দিলে হবে, হ্যাঁ, কেটে গেলে ইনজেকশন না দিলেও হয়। কিন্তু যদি ওই কাটা জায়গায় পুরাতন প্যারেকের সাথে মাটির মধ্যে আমাদের কলেস্ট্রিডিয়াম স্পেসিস থাকতে পারে, কলেস্ট্রিডিয়াম টিটানে, সেটা যদি ঢুকে যায় ডিপ সার্ফেসে, তাহলে আমাদের টিটেনাস হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। যার কারণে আমাদের টিটি অথবা টিআইজি ব্যবহার করতে হয়। বুঝতে পারছো? এটা খুব ইম্পর্টেন্ট। তো স্পোর জি ফর্মের স্যার। উপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়া গুলোর দিকে দুই ভাগে ভাগ করতে পারি, স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া এন্ড নন স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। অন দ্য বেসিস অফ দেয়ার প্রেজেন্স অফ সেল ওয়াল, সেল ওয়াল আছে কি নাই সেটার উপর ভিত্তি করে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ব্যাকটেরিয়া হ্যাভিং সেল ওয়াল এন্ড ব্যাকটেরিয়া ল্যাকিং সেল ল্যাকিং ওয়াল। সেল। যে সকল ব্যাকটেরিয়াল সেল ওয়াল আছে, মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়ার সেল ওয়াল আছে, এদেরকে আমরা বলি সেল ওয়াল ব্যাকটেরিয়া অথবা ব্যাকটেরিয়া হ্যাভিং সেল ওয়াল, আর ব্যাকটেরিয়া হ্যাভিং নো সেল ওয়াল অথবা ব্যাকটেরিয়া ল্যাকিং সেল ওয়াল, এটাও বলা যায়। মাইকোপ্লাজমা ইজ দ্য অনলি ব্যাকটেরিয়া দ্যাট হ্যাভ নো সেল ওয়াল। মনে রাখলে হবে যে অনলি মাইকোপ্লাজমা, যার সেল ওয়াল নাই বা সেল ওয়াললেস ব্যাকটেরিয়ার উদাহরণ বললেই বলবা মাইকোপ্লাজমা। আর বাকি যত ব্যাকটেরিয়া আছে সব ব্যাকটেরিয়ারই সেল ওয়াল আছে, হয়তোবা গ্রাম পজিটিভ সেল ওয়াল অথবা গ্রাম নেগেটিভ সেল ওয়াল। ঠিক আছে? আর অক্সিজেন রিকোয়ারমেন্টস উপর ভিত্তি করে আমরা আবার ভাগ করতে পারি বিভিন্ন ভাবে 5 টাইপসে। যেমন হলো অব্লিগেট অ্যারব, ফ্যাকাল্টেটিভ অ্যানারব, অব্লিগেট অ্যানারব, অ্যারো টলারেন্স অ্যারো টলারেন্ট অ্যানারব এন্ড মাইক্রো অ্যারোফিলিক। তার মানে হলো অব্লিগেট অ্যারব, অব্লিগেট অ্যারব, দে রিকোয়ার অক্সিজেন and cannot survive without oxygen। যেমন হলো সিউডোমোনাস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই ব্যাকটেরিয়া গুলো হলো অক্সিজেন লাগবে, অক্সিজেন থাকতে হবে, কিন্তু অক্সিজেন ছাড়া কি করতে পারবে না? সার্ভাইভ করতে পারবে না। অক্সিজেন এসেনশিয়াল টু সার্ভাইভ, অ্যাজ ওয়েল অ্যাজ উইদাউট অক্সিজেন
অব্লিগেটরি অ্যারব মাস্ট বি ডাই, ড্যামেজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে অব্লিগেটরি মাইক্রো অর্গানিজম গুলো। তো আমরা বলছি হলো অব্লিগেটরি অ্যারব দে রিকোয়ার অক্সিজেন এন্ড ক্যান নট সার্ভাইভ উইদাউট অক্সিজেন, যেমন সিউডোমোনাস, হ্যাঁ, তারপর হলো তোমার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই জন্য দেখবে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর ইনফেকশনের জায়গাটা সবসময় লাঙে হয়, লাঙের মধ্যেই হয় বেশি, কারণ ওখানে অক্সিজেনের পরিমাণ বেশি। ওকে, ওই জায়গায় মেইনলি মানে থাকতে কমফোর্ট ফিল করে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, বিকজ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইজ অব্লিগেট অ্যারব মাইক্রো অর্গানিজম। এন্ড ফ্যাকাল্টেটিভ অ্যানারব হলো, ফ্যাকাল্টেটিভ অ্যানারব মানে হলো সরি ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক যেগুলা অ্যানারব, এগুলো হলো গ্রো উইথ অর উইদাউট অক্সিজেন। তোমার অক্সিজেন ছাড়াও থাকতে পারে, অক্সিজেন থাকলেও থাকতে পারে। ওকে, তাহলে এদেরকে আমরা বলি ফ্যাকাল্টেটিভ অ্যানারব, যেমন ইকোলাই, স্ক্লেশিয়া কোলাই আর কি, ইকোলাই অথবা স্টাফাইলোকক্কাস, এগুলো হলো ফ্যাকাল্টেটিভ অ্যানারব, মানে গ্রো উইথ অর উইদাউট অক্সিজেন, অক্সিজেন ছাড়াও থাকতে পারে, অক্সিজেন থাকলেও সমস্যা নাই। আবার অব্লিগেট অ্যানারব, গ্রো অনলি অ্যাবসেন্স অফ অক্সিজেন, এদের যে অক্সিজেন থাকলে এরা বসবাস মানে টিকতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না। অক্সিজেন নাই, ওই ব্যাকটেরিয়া গুলা সার্ভাইভ বেশি করতে পারে। বুঝতে পারছো, যে যে জায়গাগুলোতে অক্সিজেন বেশি থাকে এই সকল জায়গাগুলোতে কি করতে পারে না, কি করতে পারে না, সার্ভাইভ সার্ভাইভ করতে পারে করতে না। পারে না। অক্সিজেন নাই যেখানে, সেখানে সার্ভাইভ করে। জি। ওকে, তাহলে গ্রো অনলি ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, দে ক্যান নট লিভ ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, যেমন হলো কলোস্ট্রিডিয়াম স্পিসিস। ওকে, কলোস্ট্রিডিয়াম স্পিসিস। এরর টলারেন্স অ্যানারব, এরা হলো গ্রো ইন প্রেজেন্স অফ অক্সিজেন বাট ডাজ নট ইউজ অক্সিজেন, অক্সিজেন নিয়ে কি করতে পারে, অক্সিজেন এর উপস্থিতি থাকা অবস্থায় গ্রো করে, কিন্তু অক্সিজেনের ব্যবহার করে না। বুঝতে পারছো, যেমন আমরা বলি না ওই অক্সিজেন নিজের জলে, কিন্তু নিজের জলে না অন্যকে জ্বলতে সাহায্য করে, এটা বলি না আমরা। তো জি স্যার। সেক্ষেত্রে এরকম আর কি, যে অক্সিজেন থাকতে হবে তাদের গ্রোথের জন্য, কিন্তু অক্সিজেনটাকে ব্যবহার করে না, যেহেতু করি আমরা এরো টলারেন্ট অ্যানারব। ওকে, এটা মাইক্রো অ্যারোফিলিক। মাইক্রো অ্যারোফিলিক হলো খুবই অল্প পরিমাণ অক্সিজেন যে সকল জায়গায় আছে ওখানে গ্রো করে, যেমন হেলিকোব্যাক্টর পাইলোরি, আমাদের যে স্টোমাকের পাইলোরাস রিজিয়নে অক্সিজেনের পরিমাণ খুব কম থাকে, এবং ওই রিজিয়নে এগুলো এইচ পাইলোরি গ্রো করে, এবং হলো আমাদের আলসারের মতো ডিসঅর্ডার সৃষ্টি করে। এদেরকে বলি আমরা মাইক্রো অ্যারোফিলিক। কি বলি? মাইক্রো অ্যারোফিলিক। So 5 types of bacteria on the basis of oxygen requirements: obligate aerob, facultative anaerob, obligate anaerob, aerotolerant anaerob, and microaerophilic. Microaerophilic, aero main aero oxygen related mind. So obligate aerob holo they require oxygen and cannot survive without oxygen. Okay, facultative anaerob grow with or without oxygen, and obligate anaerob grow only in absence of oxygen. Tolerant anaerob grow in presence of oxygen but does not use it. Microaerophilic microorganism or bacteria are grow in low oxygen concentration. In low oxygen concentration, যেখানে অক্সিজেনের পরিমাণ কম থাকে সেই জায়গায় ডেভেলপ করে। কি না, আমি ক্লাসে ঠিক আছে। On the basis of positive position of the host cell এর কোথায় তারা বসবাস করতে পারে, আমরা অলরেডি এটার একটা যেখানে মাইক্রো অর্গানিজমের ক্লাসিফিকেশন করছি, দেখছো যে ইন্টারসেলুলার এক্সট্রাসেলুলার দুই ভাগে ভাগ করছি। তো ওইটা ইন্টারসেলুলার এক্সট্রাসেলুলারে আলটিমেটলি যে সকল ব্যাকটেরিয়া গুলো আমাদের হোস্ট সেলের বাইরে সার্ভাইভ করতে পারে না, হোস্ট সেলের ভিতরে থাকতে হয়, তাদেরকে আমরা বলি অব্লিগেট ইন্টারসেলুলার। অব্লিগেট ইন্টারসেলুলার তার মানে সেলের ভিতরে বসবাস করতে হবে, তারা বসবাস করতে পারে, সেলের বাইরে আসলে মাস্ট বি ডেড। যেমন রিকেটশিয়া ক্লামাইডিয়া, আমরা সকালেই আজকে বলছিলাম এটা। আর এক্সট্রাসেলুলার মাইক্রো অর্গানিজম হলো দে রিমেইন আউটসাইড অফ দ্য হোস্ট, হোস্টের আউটসাইডেও তারা বসবাস করতে পারে, এন্ড মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া আর এক্সট্রাসেলুলার। আর টেম্পারেচারের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি হলো সাইক্লো অ্যারোফিলিক, ক্লোরোফিলিক, আর হলো মেসোফিলিক এন্ড থার্মোফিলিক। ওকে, সাইক্লোমোফিলিক যেগুলা এটা হলো নরমালি লো টেম্পারেচারে থাকতে পারে, যেমন হলো 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা ডেভেলপ এন্ড গ্রোথ অনেক বেশি হয়। আর মেসোফিলিক ব্যাকটেরিয়া গ্রো বেস্ট at
বডি টেম্পারেচার, মোস্ট অফ দ্য প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আর মেসোফিলিক ব্যাকটেরিয়া। এই কারণে আমাদের বডি যখন তোমার আমাদের বডির টেম্পারেচার 30 and 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 37 ডিগ্রি সেন্টিগ্রেডেই ব্যাকটেরিয়া গুলো বেশি গ্রো করে, এদেরকে আমরা বলি মেসোফিলিক ব্যাকটেরিয়া। আর থার্মোফিলিক ব্যাকটেরিয়া হলো 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ডেভেলপ করে এবং গ্রোথ করতে পারে। দেখো, তাহলে আমরা যখন কোনো খাবার গরম করব, গরম করলে যেমন 100 ডিগ্রি ক্রস করে এইভাবে গরম করবো, 100 ডিগ্রি পর্যন্ত গরম করব। আবার মানে হালকা গরম করে রাখা যদি কোনো কিছু করি, তাহলে সেখানে কিন্তু ব্যাকটেরিয়া কিল হওয়ার ঠিক পরিবর্তে আছে। গ্রো হওয়ার মতো মিডিয়াও তৈরি হয়ে যেতে পারে। তার মানে হলো খাবার যখন গরম করব তখন ডেফিনেটলি ভালো মাত্রায় গরম করতে হবে। এই 60 ডিগ্রি 50 ডিগ্রি এরকম করে যদি টেম্পারেচার রাখো, তাহলে কি হবে, ওই টেম্পারেচারে ব্যাকটেরিয়া গ্রো করে আরো ভালোভাবে গ্রো করতে পারে, যাদেরকে আমরা থার্মোফিলিক ব্যাকটেরিয়া বলি। ওকে, তারপরে দেখো যে কিছু এসেনশিয়াল কম্পোনেন্টস আছে ব্যাকটেরিয়ার ভিতরে। আমরা এখানে কতগুলা কথা বললাম, সেল ওয়াল বললাম, হ্যাঁ, তারপর হলো আবার স্পোর বললাম। এগুলো তোমাদের কাছে নতুন, তো সেই জন্য আমরা ব্যাকটেরিয়ার কিছু কম্পোনেন্ট আগে আজকে শিখে নিব। যেমন ব্যাকটেরিয়াতে আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে অনেকগুলা পার্টিকেলস পাওয়া যায়, যেমন সেল ওয়াল পাওয়া যায়, সাইটোপ্লাজমিক মেমব্রেন পাওয়া যায়, রাইবোজোম পাওয়া যায়, হ্যাঁ, নিউক্লিওয়েড পাওয়া যায়, মেসোসোম পাওয়া যায়, পেরিফ্লাজম পাওয়া যায়, ক্যাপসুল পাওয়া যায়, ফিমব্রিয়া বা পিলি পাওয়া যায়, ফ্লাজেলা পাওয়া যায়, স্পোর পাওয়া যায়, প্লাসমিড পাওয়া যায়, গ্রেনিউলস পাওয়া যায়, এন্ড গ্লাইকোক্যালিক্স থাকে। তো এখানে দেখো যে কিছুর সাথে তোমরা পরিচিত আছো, যেমন সেল ওয়াল। বা সেল ওয়াল তোমরা ওইভাবে পড়ো নাই, কারণ অ্যানাটমি ফিজিওলজিতে সেল ওয়াল সম্পর্কে ওইভাবে পড়ানো হয়নি। কারণ হলো আমাদের বডিতে সেল ওয়াল নাই। হিউম্যান বডিতে সেল ওয়াল আছে না, কিন্তু ব্যাকটেরিয়াতে অবশ্যই সেল ওয়াল আছে। অনলি একটা ব্যাকটেরিয়াতে সেল ওয়াল নাই, যার নাম হলো মাইকোপ্লাজমা, তাই না? মাইকোপ্লাজমা কি সেল ওয়াল আছে? হাসান হাবিব, না স্যার। শুধু মাইকোপ্লাজমাতে সেল ওয়াল নাই, আর সব ব্যাকটেরিয়াতে সেল ওয়াল আছে। এই জন্য এইটা আমরা একটু শিখতে হবে। আর সেল ওয়াল থাকবেই ব্যাকটেরিয়াতে। যদি সেল ওয়াল মোটা হয়, ওই ব্যাকটেরিয়াকে বলি আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর সেল ওয়াল যদি পাতলা হয়, তাহলে বলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ক্লিয়ার? জি এটা স্যার। আপাতত মনে রাখো, দেন জি আমরা স্যার। আরো পরবর্তীতে ডিসকাস করবো। আসান, বুঝছো? জি স্যার। দেন স্যার হলো এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেন বা সেল মেমব্রেন। তোমরা সেল মেমব্রেন পড়ছো না? জি জি স্যার। সেল মেমব্রেন, ম্যামালিয়ান সেল মেমব্রেন বা ম্যামালিয়ান যেই আহ, আমরা হিউম্যান বডিতে যেই সেলের হুম, চারপাশে পাতলা আবরণ ছিল লিপিড বাইলেয়ারের, ওটাকে কি বলি? সেল এটাকে মেমব্রেন। বলি সাইটোপ্লাজমিক মেমব্রেন বা সেল মেমব্রেন। তো এখানে আমরা সাইটোপ্লাজমিক মেমব্রেন ব্যাকটেরিয়াতেও থাকবে, রাইবোজোম থাকবে, হিউম্যান বডিতেও আছে। হিউম্যান বডিতে যে ব্যাকটেরিয়া রাইবোজোম আছে, ওটা হলো 80 সেটবার্গ ইউনিট। আর ব্যাকটেরিয়াতে যে রাইবোজোম থাকবে সেটা হলো 70 সেটবার্গ ইউনিট। কত? 70 সেটবার্গ ইউনিট, ঠিক আছে? তারপর হলো মেসোসোম, মেসোসোম থাকবে, পেরিফ্লাজম থাকবে। মেসোসোম জাস্ট এটা হলো একটা ব্যাকটেরিয়ার সাথে ইন্টারনাল এনভায়রনমেন্টের সাথে আউটার এনভায়রনমেন্টের সাথে এটা যোগাযোগ বা সমন্বয় সৃষ্টি করে, এটা হলো মেসোসোম। পেরিফ্লাজম হলো ব্যাকটেরিয়া, অনলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে পাওয়া যায় না। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে তোমার ইন্টার মানে দুইটা লেয়ার যে আছে আমাদের, এটার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, যেটাকে আমরা পেরিফ্লাজম বলি। ওকে, ফাঁকা জায়গাতে যে প্লাজমা থাকে, পেরিফ্লাজম। তার মানে সেল মেমব্রেনের প্লাজমা পাশেই আর একটা লেয়ার থাকে, গ্যাপ। হ্যাঁ, এর ভিতরে তো আমাদের সাইটোপ্লাজম থাকবে। তো মাঝখানে গ্যাপের মধ্যে আবার গ্রাম নেগেটিভের যেহেতু সেল ওয়াল পাতলা, সেখানে হলো দুইটা লেয়ার পেরিপ্লাজমিক স্পেস থাকে আর কি। পেরিপ্লাজমিক স্পেসের মধ্যে পেরিপ্লাজমটা থাকে। আচ্ছা, যাই হোক, এটা আমরা পরবর্তীতে আরো ভালোভাবে শিখতে পারবো। জাস্ট মনে রাখো যে হলো এসেনশিয়াল পার্টিকেলস হলো সেল ওয়াল, সাইটোপ্লাজমিক মেমব্রেন, রাইবোজোম, নিউক্লিয়েড, মেসোজোম এন্ড পেরিপ্লাজম। এটা সব ব্যাকটেরিয়াতে থাকবেই, শুধু গ্রাম নেগেটিভে পেরিপ্লাজমটা থাকে। আর নন এসেনশিয়াল কম্পোনেন্ট যেমন ক্যাপসুল, কোনো কোনো ব্যাকটেরিয়া ক্যাপসুল থাকে, কোনো কোনো ব্যাকটেরিয়া ক্যাপসুল থাকে না। যে সকল ব্যাকটেরিয়া ক্যাপসুল থাকে তাদেরকে বলি ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, ক্যাপসুল না থাকলে বলি নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। পিলি, ফিমব্রিয়া, এগুলাও মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়াতে থাকে, আবার কোনো কোনো ব্যাকটেরিয়াতে থাকে না। ওকে, পিলি অথবা ফিমব্রিয়া হলো হেয়ার লাইক স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া। এখানে দেখো যে হেয়ারের মতো চারপাশে অনেকগুলা চুলের মতো দেখা যাচ্ছে, এদেরকে আমরা পিলি অথবা পিলাস অথবা ফিমব্রিয়া বলি। এটা আবার দুই ধরনের হয়, একটা হলো সেক্স পিলাস আর একটা হলো নর্মাল পিলি। ওকে, আর ফ্লাজেলাম হলো, এখানে ব্যাকটেরিয়াটা যে পিকচার দেখা যাচ্ছে, এখানে দেখো লম্বা দুইটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, থ্রেড লাইক অথবা দড়ির মতো দেখতে, এদেরকে আমরা বলি ফ্লাজেলা। ওকে, অথবা ফ্লাজেলা। আর ব্যাকটেরিয়ার মধ্যে তোমার স্পোর থাকতে পারে, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া স্পোর থাকে না। এটা আমরা একটু আগে বলছি যে স্পোর যাদের থাকে তাদেরকে বলি স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, আর স্পোর না থাকলে বলি
স্পোর নন স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। ওকে, এরপরে প্লাজমিড। ব্যাকটেরিয়াতে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে যেগুলোতে প্লাজমিড থাকে। বুঝলাম, বিশ্বাস করলাম না। আমি পড়ছি তো। কিছু ব্যাকটেরিয়ায় প্লাজমিড থাকে, কিছু কিছু ব্যাকটেরিয়া প্লাজমিড থাকে না। যে সকল ব্যাকটেরিয়া প্লাজমিড থাকে এদেরকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য ব্যবহার করতে পারি, এবং ভেরি ইম্পর্টেন্ট গ্রেনিউলস থাকতে পারে, গ্লাইকোক্যালিক্স থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো আমরা কম্পোনেন্ট গুলো আমরা এইভাবে শিখছি যে এসেনশিয়াল এন্ড নন এসেনশিয়াল। এসেনশিয়াল হলো সেল ওয়াল, সাইটোপ্লাজমিক মেমব্রেন, রাইবোজোম, নিউক্লিয়েট, মেসোজোম, পেরিপ্লাজম। অন দা আদার হ্যান্ড নন এসেনশিয়াল কম্পোনেন্টস গুলো হলো ক্যাপসুল, পিলি অথবা ফিমরিয়া, ফ্লাজেলা বা ফ্লাজেলাম, স্পোর, প্লাজমিড, গ্রেনিউল এন্ড গ্লাইকোজেন। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো ফাংশন দেওয়া আছে যে সেল ওয়াল। সেল ওয়াল আসলে কি কাজ করে? সেল ওয়াল, যে কোনো সেল ওয়াল যেভাবে কাজ করে ব্যাকটেরিয়াল সেল ওয়াল ওইভাবেই কাজ করবে। Give the heat support, protect against osmotic pressure. It is a site of action of penicillin. এই পেনিসিলিন মেইনলি হলো সেল ওয়ালে কাজ করে। এখন আমরা যদি মাইক্রোপ্লাজমা ট্রিটমেন্ট করতে চাই, মাইক্রোপ্লাজমাকে ট্রিটমেন্ট করতে চাই, তাহলে যদি আমরা পেনিসিলিন দিই লাভ হবে? লাভ হবে না, কারণ মাইক্রোপ্লাজমার মধ্যে সেল ওয়াল কি নেই, নাই? সেল সেল ওয়াল ওয়াল নেই। একটু নাই। তারপরে ইন গ্রাম পজিটিভ নেগেটিভ ব্যাকটেরিয়া, lipopolysaccharide of outer membrane acts as an endotoxin. সেল ওয়ালের চারপাশে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে আউটার লেয়ার থাকে লাইপোপলিস্যাকারাইডের, সেই মেমব্রেনটা এন্ডোটক্সিন হিসেবে কাজ করে। সাইটোপ্লাজমিক মেমব্রেন কি কাজ করবে? সাইটোপ্লাজমিক মেমব্রেন ইজ দ্য অক্সিডেটিভ এন্ড ট্রান্সপোর্ট এনজাইমের জন্য কাজ করে। ইজ দ্য সাইট অফ অক্সিডেশন এন্ড ট্রান্সপোর্ট এনজাইমস। ওকে, রাইবোজোমের কাজ হলো প্রোটিন সিনথেসিস করা। আমাদের হিউম্যান বডির যে রাইবোজোমের যা কাজ, ব্যাকটেরিয়া রাইবোজোমের সেম কাজ। সাইট অফ অ্যাকশন অফ অ্যামাইনোগ্লাইকোসাইড, ইরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন এন্ড ক্লোরামফেনিকল। ক্লোরামফেনিকল, ইরিথ্রোমাইসিন, হ্যাঁ, অ্যামাইনোগ্লাইকোসাইড, এই যে মাইক্রো ইয়েগুলা, অ্যান্টিবায়োটিক্স গুলা, এই অ্যান্টিবায়োটিক্স গুলা কাজ করে কোথায়? রাইবোজোমের উপর। যার কারণে প্রোটিনের সিনথেসিস কমে যায় অথবা ডাইভার্ট হয়, যার কারণে ব্যাকটেরিয়া আর গ্রো করতে পারে না আমাদের বডিতে। তো এই অ্যান্টিবায়োটিক গুলো তো স্পেসিফিক অ্যাকশন আছে। রাইবোজোমের কাজ হলো মেনলি প্রোটিন সিনথেসিস করা। হুম, স্যার সাউন্ড পাওয়া যাচ্ছে না। হ্যালো, তোরা কি কেউ স্যারের কথা শুনতেছস? না। ওয়েট করো স্যার, কল আসছিল বা স্যার কথা বলতেছে না তো। স্যারের ওই আইডিটা এমন ইয়ে হয়ে মনে হয় যে ফোন স্যার থেকে কথা বলতেছে না। ডিসকানেক্ট হয়ে গেছে। আর ওয়েট করো স্যার। হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বলছি হলো তাহলে আমরা যদি কোনো ব্যাকটেরিয়াকে কিল করতে চাই এবং টার্গেট যদি করি আমরা হলো রাইবোজোমকে, তাহলে আমাদের সেখানে অ্যামাইনোগ্লাইকোসাইড, ইরিথ্রোমাইসিন, হ্যাঁ, এই সকল অ্যান্টিবায়োটিক্স গুলা দিতে হবে আর কি। বুঝতে পারছো? তো মেসোজোম, মেসোজোমের কাজ হলো আমাদের পার্টিসিপেট ইন দ্য সেল ডিভিশন এন্ড সিক্রেশন। পেরিপ্লাজমের কাজ হলো কন্টেন মেনি হাইড্রোলাইটিক এনজাইম ইনক্লুডিং বিটা ল্যাকটামেজ। এই সকল এনজাইম গুলো বহন করে হলো পেরিপ্লাজম। পেরিপ্লাজম মানে ব্যাকটেরিয়ার যে পেরিপ্লাজমিক স্পেস আছে, স্পেসে যে লিকুইড সাবস্টেন্স থাকে সেটাকে আমরা বলি পেরিপ্লাজম। আর নন এসেনশিয়াল পার্টিকেলস এর মধ্যে বললাম ক্যাপসুল। ক্যাপসুল হলো মেইনলি ফ্যাগোসাইটোসিস এর হাত থেকে রক্ষা করে ব্যাকটেরিয়া গুলাকে। তার মানে যে ক্যাপসুল থাকলে ওই ব্যাকটেরিয়া গুলাকে সহজে আমাদের বডিতে যে ফ্যাগোসাইট আছে, ফ্যাগোসাইট গুলা ফ্যাগোসাইটোসিস করতে পারে না বা গিলে ফেলতে পারে না। পিলি, পিলি বললাম দুই রকমের আছে। একটা হলো সেক্স পিলি, যেগুলো হলো আমাদের ব্যাকটেরিয়াতে কি হয় কনজুগেশনের মাধ্যমে বংশ বিস্তার করতে বা জেনেটিক ম্যাটেরিয়ালস গুলো ট্রান্সফার করে। আর হলো
কোনো জায়গায় হোস্ট সেলের গায়ে আটকে থাকতে সহযোগিতা করে। মনে করো তার যদি এই চুলের মতো স্ট্রাকচারটা থাকার কারণে বিভিন্ন জায়গায় সে অ্যাটাচড হতে পারে, আর কোনো জায়গায় অ্যাটাচড হতে পারলেই মানে সেখানে ক্ষত সৃষ্টি করতে পারে, তাই না? জি স্যার। মনে করো একটা লম্বা পাইপের ভিতর দিয়ে যদি সে কোনো কিছু যদি লেবেল বা মার্বেল দিয়ে দাও তাহলে কিন্তু চলে আসতে পারে, চলে আসবে। আবার যদি তুমি একটা কদম ফুল রেখে দাও তাহলে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় লাগতে পারে, বিভিন্ন জায়গায় আটকে যেতে পারে। কারণ হলো ডিউ টু তার যে চারপাশের প্রসেস গুলার কারণে আটকে যেতে পারে। এই হলো আমাদের ফিলির কাজ। এন্ড ফ্লাজেলার কাজ হলো মোটিলিটি, এক জায়গা থেকে ব্যাকটেরিয়া আরেক জায়গায় যাবে, এটাকে আমরা বলি এই কাজটা মোটিলিটি বলি। মোটিলিটির কাজটা করে হলো ব্যাকটেরিয়ার জন্য ফ্লাজেলাম। স্পোর হলো Yes. ব্যাকটেরিয়াকে রেসিস্টেন্স করে তোলে, যার ফলে ব্যাকটেরিয়া সহজে ওয়াটার ফিল হয়। ওকে, তারপরে প্লাজমিডের কাজ হলো জেনেটিক ম্যাটেরিয়ালস গুলা ট্রান্সফারের জন্য বা অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্সের জন্য, বিভিন্ন টক্সিন প্রোডাকশনের জন্য হেল্প করে। গ্রেনিউলস গুলো হলো বিভিন্ন নিউট্রিশন থাকে কোথায়, এই গ্রেনিউলস এর মধ্যে আর কি, যেটা ব্যাকটেরিয়াল সাইটোপ্লাজমে থাকে। আর গ্লাইকোক্যালিক্স হলো কোনো জায়গায় বা হোস্ট সেলের সারফেসে আটকে থাকতে সহযোগিতা করে। ওকে, তাহলে দিস আর দ্য বেসিক ফাংশনস অফ ব্যাকটেরিয়াল কম্পাউন্ড। তো আমরা একটু দেখো, একটু তোমাদের হয়তো কষ্ট দিলাম আজকে, আমি আরো একটু প্রিপেয়ার হয়ে ক্লাস নেবো, সমস্যা নেই। তো ব্যাকটেরিয়াল অ্যানাটমির কথা বলছি, যে সেখানে ব্যাকটেরিয়াম কাকে বলে বলছিলাম, যে ব্যাকটেরিয়া হলো প্লুরাল আর ব্যাকটেরিয়াম হলো সিঙ্গুলার। ইট ইজ এ ইউনিসেলুলার প্রোক্যারিওটিক মাইক্রো অর্গানিজম। ওকে, আর মরফোলজিক্যালি ব্যাকটেরিয়াকে ভাগ করা যায় কয় ভাগে? 4 ভাগে: কক্কাস, ব্যাসিলাস, স্প্যারোসিস এন্ড ভিব্রিও। কক্কাসকে আবার ভাগ করা যায় মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এন্ড স্টাফাইলোকক্কাস, 4 ভাগে ভাগ করা যায়। অন দ্য বেসিস অফ গ্রাম স্ট্রেন ব্যাকটেরিয়াকে ভাগ করা যায় গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। অন দ্য বেসিস অফ acid fastness bacteria are classified into acid fast bacteria and non-acid fast bacteria. On the basis of spore formation, bacteria are classified into spore forming bacteria and non-spore forming bacteria. On the basis of presence of cell wall containing বা bacteria having cell wall and bacteria lacking cell wall. Example সহ শিখতে হবে তোমাদের। এবং অক্সিজেন রিকোয়ারমেন্টস এর উপর ভিত্তি করে ভাগ করা যায় obligate aerob, facultative anaerob, obligate anaerob, aerotolerant anaerob and microaerophilic. Okay, on the basis of position of their host cell, তো সেখানে আমরা ভাগ করতে পারি দুই ভাগে, অব্লিগেট ইন্টারসেলুলার, এক্সট্রাসেলুলার। অন দ্য বেসিস অফ টেম্পারেচার তিন ভাগে ভাগ করতে পারি: সাইটোক্রোমোফিলিক, তারপর হলো মেসোফিলিক এন্ড থার্মোফিলিক। থার্মোফিলিক ব্যাকটেরিয়া 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্রো করে। হ্যাঁ, মানে 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ দ্য বেটার টেম্পারেচার ফর দ্যাট ব্যাকটেরিয়াল গ্রো। আর কম্পোনেন্টের কথা বললাম যে দুই ধরনের কম্পোনেন্ট আছে, এসেনশিয়াল কম্পোনেন্ট এন্ড নন এসেনশিয়াল কম্পোনেন্ট। এসেনশিয়াল কম্পোনেন্ট গুলো হলো সেল ওয়াল, সাইটোপ্লাজমিক মেমব্রেন, রাইবোজোম, নিউক্লিয়েড, মেসোজোম এন্ড পেরিপ্লাজম। আর নন এসেনশিয়াল কম্পোনেন্ট হলো ক্যাপসুল, পিলি অথবা ফিমরিয়া অথবা পিলাস, ফ্লাজেলাম, স্পোর, প্লাজমিড, গ্রেনিউলস এন্ড গ্লাইকোক্যালিক্স। ওকে, এই 7টা হলো আমাদের নন এসেনশিয়াল কম্পোনেন্ট। আর এদের কি কি কাজ আছে, বেসিক ফাংশনের কথা বললাম আমরা। আজকে এই পর্যন্ত একটু পড়ো, দেন হলো আমরা আবার। হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। জি স্যার। ওকে স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওকে, বাই। জি, স্যার।